বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের শিক্ষা নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেকেই বলছেন যে শিক্ষিতের হার বাড়ছে, সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে। শিক্ষার মান নিয়ে একটা বড় প্রশ্ন আছে। বাংলাদেশের জন্মের আগে আমাদের স্বাধীনতার আন্দোলনের সময় আমরা শিক্ষার অধিকারের জন্য শিক্ষানীতি নিয়ে আন্দোলন করেছি। বাংলাদেশ স্বাধীন হবার পরে বেশ কিছু শিক্ষানীতি প্রণয়নের চেষ্টা, শিক্ষা কমিশন হয়েছে। কোনোটি শেষ পর্যন্ত খুব একটা সুবিধাজনক অবস্থানে বা একটা স্থিতিশীল অবস্থানে আসতে পারেনি। বর্তমান সরকারও একটি শিক্ষানীতি করেছেন। এবারই অবশ্য প্রথমবারের মতো তারা অনেক যাচাই বাছাই করে কথাবার্তা বলে জনগণের মতামত নিয়ে করবার চেষ্টা করেছেন, যদিও সেটি নিয়েও নানা ধরনের কথাবার্তা বিতর্ক রয়েছে। মূলত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, তার গতি প্রকৃতি, কি হওয়া উচিত কি হওয়া উচিত না, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব স্বল্প পরিসরে, যতটা সম্ভব, এবং ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। আজকে আলোচনা করবার জন্য তিনজন অতিথি রয়েছেন আমার সঙ্গে। আমার বায়ে বসা আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী, তিনি আমার বায়ে বসা আছেন। আমার ডানে বসা রয়েছেন, একেবারে ডানে রয়েছেন যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটির কমিউনিকেশন এবং ড্রামাটিক আর্টস ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম ভূঁইয়া, এবং তারপরে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগান ফ্লিন্টের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর কামরুল মজুমদার। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। আমি প্রথমে প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাইব যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, একটি শিক্ষানীতি হয়েছে, শিক্ষানীতির অবশ্য সবটা ইমপ্লিমেন্টেশনে যাওয়াও যায়নি, তারপরে সামগ্রিকভাবে একজন শিক্ষাবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় বাংলাদেশে জন্মের প্রতিষ্ঠার লগ্নের পর থেকেই শিক্ষা সংস্কারের জন্য একটা দাবি অনেক আগে থেকেই ছিল। আমাদের স্বাধীনতা সংগ্রামের এই আন্দোলনের সময়ও শিক্ষানীতির একটা বিষয় জড়িত ছিল, এবং সেটারই রূপ দিতে যে বঙ্গবন্ধু 1973 সালে ক্ষুদ্র ক্ষুদা কমিশন করেন, যে শিক্ষানীতি করেন, একটা বিজ্ঞানভিত্তিক এবং একমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের শিক্ষিত জনশক্তি সম্পদ গড়ে তোলার জন্য। আনফর্চুনেটলি বঙ্গবন্ধুকে হত্যার পরে বা তাকে শাহাদাত বরণের পরে সেই শিক্ষানীতি অনেক শিক্ষা কমিশন হয়েছে, কমিটি হয়েছে, কিন্তু পুরোপুরি বাস্তবায়নের মুখ দেখেনি। এইবারে তার আগের বারে 96 to 2001-এও আওয়ামী লীগ ক্ষমতায় এসে ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষানীতির আলোকে প্রফেসর শামসুল হক সাহেবকে দিয়ে চেয়ারম্যান করে একটা শিক্ষানীতি করার চেষ্টা করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান মনস্ক একটা জাতি গঠন করা। 96-এ এবং সেটা শিক্ষানীতি প্রণীত হয়েছিল, হয়ে সেটা ইমপ্লিমেন্ট করার আগে আওয়ামী লীগ ক্ষমতা হারায় এবং বিএনপি আসে। তখন বিএনপি আবার এসে একটা শিক্ষা কমিশন বা কমিটি করে, মনিরুজ্জামান মিয়া সাহেব কমিটি ছিলেন। সুতরাং এই পালাবদলের পালায় শিক্ষা কমিটি সরকার বদলের সঙ্গে নীতিও বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু এইবারে সরকার গঠনের পরে আওয়ামী লীগ শিক্ষানীতিতে যথেষ্ট গুরুত্ব দেয় এবং দ্রুততার সঙ্গে কবি চৌধুরী সাহেবকে হেড করে ইকোনমিস্ট খলিকুজ্জামান সাহেবকে ভাইস চেয়ারম্যান করে যে কমিটি করে, সে কমিটি দ্রুততার সঙ্গেই এই শিক্ষানীতি প্রণয়ন করে এবং মত যাচাইয়ের জন্য ওয়েব পেজে দেয়, মানুষের সঙ্গে আলাপ করে, স্টেক হোল্ডারদের সঙ্গে তাদের অপিনিয়ন নেয়। কিছু রিজার্ভেশন ছিল কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সবার কাছে মোটামুটি এই শিক্ষানীতিটাই সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। এমনকি অপোজিশন লিডারের যারা ছিলেন শিক্ষা সম্পন্ন, তারাও বিরূপ মন্তব্য করেননি, এবং এটা মোটামুটি অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে যে এই শিক্ষানীতিটা সবার কাছে গ্রহণযোগ্য, এবং এই শিক্ষানীতির আদলেই কয়েকটা পরীক্ষাও হয়ে গেছে। তবে ইমপ্লিমেন্টেশন পুরো করাটা অনেক বিশাল ব্যাপার, হাজার হাজার কোটি টাকা ইনভলভমেন্ট। তবে আগাচ্ছে ঠিকই। সেই হিসাবে প্রাথমিক পর্যায়ে পরীক্ষাটাকে ক্লাস 5-6-এ করে,
তারপর ম্যাট্রিকুলেশন, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে ইউনিভার্সিটি। এখন এই ধাপগুনা তুলে এনে তার সঙ্গে ঝরে পড়া বন্ধ করা, শিক্ষাবৃত্তি উপবৃত্তি দেওয়া এবং সকল ধারার শিক্ষার্থীদের জন্য একমুখী শিক্ষা পদ্ধতি। যেমন মাদ্রাসা এডুকেশন যারা পড়বে তারাও বিজ্ঞান পড়বে, তারাও স্বাস্থ্য পড়বে, তারাও রাজনীতি পড়বে, অর্থনীতি পড়বে, দর্শন পড়বে, তবে তাদের সে একটা সাবজেক্ট থাকবে ওভারওয়েলমিংলি, যেটা হবে ধর্মীয় শিক্ষা, কোরআন, সুন্নাহ, হাদিস, ফিকহ এসব থাকবে। আর যারা জেনারেল এডুকেশনে পড়বে তারা আর্টসে যাবে, কমার্সে যাবে, সায়েন্সে যাবে, তারাও কিন্তু ইনিশিয়াল স্টেজের নীতি শিক্ষা, আদর্শ শিক্ষা, ধর্ম শিক্ষা প্রত্যেকের জন্যই এটা প্রযোজ্য হবে। ধর্মকে যদিও বলা হতো আগে এটা সেকুলার, ওয়েস্টার্ন সেকুলার এডুকেশন, সেটা কিন্তু এখন নয়। এটা এখন প্রকৃতই জনমানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একটা শিক্ষানীতি করেছে। তবে পুরোপুরি বাস্তবায়ন হলেই আমাদের সুফলটা পাওয়া যাবে আপনি মনে করছেন। কিন্তু শিক্ষা নীতির বাইরে আমি যদি, আপনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রধান পুরুষ ছিলেন, উপাচার্য ছিলেন এবং এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, তার মানে হচ্ছে যদিও খুব বেশি দিন আপনি দায়িত্বটি পাননি, সকল বিশ্ববিদ্যালয় এখন সেটি সরকারি মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় সবই আপনার নিয়ন্ত্রণের মধ্যে। আপনি কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এখনকার যে শিক্ষার চিত্র, সেটি নিয়ে কতটা সন্তুষ্ট? খুব সংক্ষেপে যদি বলেন আমাকে। আমি আপনার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমাকে কোট না করে আমি যদি ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টের কথা বলি, তো বলেছে আজ থেকে 10 বছর 15 বছর আগে ওয়ার্ল্ড ব্যাংক অনেকগুলো রিপোর্ট পাবলিশ করেছে। ইনফ্যাক্ট উই লাইক ইট অর নট, বাংলাদেশের টার্সিয়ারি লেভেল এডুকেশন সম্বন্ধে এত এক্সজস্টিভ রিপোর্ট, রিপোর্ট 1, রিপোর্ট 2, রিপোর্ট 3 আমি অন্য কোনো রিপোর্টে দিই। সেখানে লিখেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হতাশাব্যঞ্জক। তবে কিছু কিছু ইউনিভার্সিটিজ অ্যান্ড ইনস্টিটিউশন ও সেন্টার অফ এক্সিলেন্স আছে যেগুলো গর্ব করার মতো। এবং সেখানে তারা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভাগ নয়, বেশ কিছু বিভাগ আছে যেগুলো বিশ্বমানের এবং যারা রিয়েলি প্রাউড ফিল করা যায় যেসব বিভাগকে। যেমন সেখানে ইকোনমিক্সের কথা বলেছে, সেখানে বায়োকেমিস্ট্রির কথা বলেছে, কেমিস্ট্রির কথা বলেছে, ফিজিক্সের কথা বলেছে, সেখানে পলিটিক্যাল সায়েন্সের কথা বলেছে এবং বিজনেস স্কুলের কথা বলেছে। তো এই যে এটা আসলে সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বমাপের হয়নি, তবে রিজিওনাল পর্যায়ে আমরা আসি, এতে কোনো সন্দেহ নেই। তবে এইখানে ইউনিফর্মিটি নেই। কোনো বিশ্ববিদ্যালয় খুব উচ্চমানের আছে, আবার অনেক বিশ্ববিদ্যালয় মানটা ধরে রাখতে পারেনি। এটা বেশি করে প্রযোজ্য প্রাইভেট ইউনিভার্সিটির বেলায়। পাবলিক ইউনিভার্সিটি, একাডেমিক কাউন্সিল, সিনেট, সিন্ডিকেট, প্রেশার গ্রুপ সব কিছু মিলিয়ে তাদের মানটাকে মোটামুটি ধরে রাখতে চেষ্টা করে। তবে ধরে রাখলে তো আর হবে না। বিশ্ব যখন অত দ্রুত পরিবর্তনশীল, যখন আমার পাশের দেশও এত এগিয়ে যাচ্ছে, তখন কাটিং এজ টেকনোলজিতে আমি যদি আমার নিজের অবস্থানের মার্ক টাইম করি বা হোভার অ্যারাউন্ড করি, সেটাতে আত্মতুষ্টির কোনো কারণ নেই। দুই শিক্ষাবিদ এখানে আছেন, দুইজন দেশের বাইরে থাকেন। বাইরের থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনারা কিভাবে দেখছেন? খুব সংক্ষেপে যদি সূচনা বক্তব্যটা আপনি প্রথমে রাখেন, ডক্টর সিরাজুল ইসলাম ভূঁইয়া। অনেক ধন্যবাদ জিলুর ভাই। আমি অত্যন্ত গর্বিত টুডে ডক্টর আজাদ চৌধুরী স্যার আমাদের সাথে কথা বলছেন। আমি ওনার মধ্যে দেখেছি অনেক ডাইনামিজম। ওনার কথা শুনে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম, যার জন্য আপনাকে বারবার বলছিলাম যে আমরা একাডেমিক প্রোগ্রামের উপর একটা কিছু করি। তো সেই সুবাদে আমি কিছু জিনিস দেখেছি, উনি বক্তব্য রেখেছেন। বাংলাদেশের পালা বদলের, ক্ষমতার পালা বদলের সাথে সাথে আমাদের শিক্ষানীতি পরিবর্তন হয়, সব নীতি পরিবর্তন হয় এবং সকলের নিকট গ্রহণযোগ্য একটা শিক্ষানীতি এবছর এসেছে এবং এটা আশার বাণী। আমি অত্যন্ত আনন্দিত এবং এই শিক্ষানীতিটা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে এটা যুগোপযোগী এবং গ্লোবালাইজড কনটেক্সটে এই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা সব বর্তমান সরকার একটা সমতা আনার জন্যে চেষ্টা করছেন এবং আমাদের যে মেইন অবজেক্টিভ কোয়ালিটি অফ এডুকেশন, আসলে একটা স্কিল সেট দেওয়া আমাদের স্টুডেন্টদেরকে, দেন দে ক্যান ডেলিভার আফটার গ্র্যাজুয়েশন টু দি সোসাইটি। যারা তাদেরকে এমপ্লয়মেন্ট করবে
তাদের ওই কোম্পানিতে বা অর্গানাইজেশনে তাদের স্কিল সেটটা যোগ্যোপযোগীভাবে দেওয়া যায়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাচ্ছি। বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সহযোগিতায় আমার মনে হয় হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্টস প্রজেক্ট যেটা আছে, এটা ইউনিভার্সিটি অফ গ্র্যান্ড কমিশনের একটা প্রজেক্ট। এটাকে বলা হয় হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্টস প্রজেক্ট, এবং ওইটার আন্ডারে ওয়ার্ল্ড ব্যাংক 681 কোটি টাকা দিয়েছে। আমি বলবো এটা লোন, এবং মেইন অবজেক্টিভ হলো এটা টিচিং ক্যাপাসিটি বিল্ডিং, রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং, university wide automation. That means they try to improve the